নমস্কার। আজকে আমরা দেখব কিভাবে খুব সহজেই অন্নপূর্ণা ভান্ডার এর ফর্ম ফিল আপ করা যায়। অনেকেই শুনছি যে 12 পাতার ফর্ম দিয়ে বিশাল কিছু ভয়ের কথা বলছে, কিভাবে ফিল আপ করবো। তা আমি বলবো শুধুমাত্র একটুকু বাংলা পড়তে জানলেই হবে, বাকি আমি কিভাবে করতে হবে সেটা আমি ধাপে ধাপে বলে দিচ্ছি। কারা কারা এই ফর্ম ফিল আপ করতে পারবেন, কারা এই ফর্ম ফিল আপ করতে পারবেন না সেটা বলবো। এবং কেউ যদি তথ্য গোপন করেন বা কিছু লুকিয়ে যান, যে সেটা যদি আপনি উল্লেখ না করেন, দিয়ে আপনি অন্নপূর্ণা ভান্ডারের আওতায় চলে এলেন, তার পরবর্তীতে যখন ধরা পড়বেন আপনার ওই টাকা কিন্তু আপনাকে ফেরত দিতে হবে। এটার প্রমাণও আমি দেবো যে এরকম ঘটনা ঘটেছে, তাকে টাকা ফেরত দিতে হয়েছে। তাই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, তাই একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। চলুন আমরা দেখে নিই। প্রথমে আমরা এই ওয়েবসাইটে চলে আসবো, socialsecurity.wb.gov.in। তারপর দেখুন এই যে খুলে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। প্রথমে অন্নপূর্ণা যোজনা পোর্টাল, তারপর আছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আছে, তারপর ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফর্ম ইংলিশে, আর নিচে ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফর্ম বাংলায়। আমি এখানে এই ডাউনলোড বাংলায় এটা করলেই আপনার বাংলা ফর্ম চলে আসবে। এইবারে এটাকে প্রিন্ট আউট করে আমরা ফর্মটা ফিল আপ করবো। তো দেখুন প্রথমে বাম দিকে আছে বিভাগ বা ক্ষেত্র, মাঝখানে বিকল্প বা ইনপুট, এখানে আপনাকে লিখতে হবে। আর ডান দিকে নির্দেশ দেওয়া আছে, টিক দেবেন কি দেবেন না বা কী করতে হবে এটা লেখা আছে। প্রথমে ক বিভাগের পারিবারিক পরিচয়। পারিবারিক পরিচয় কী আছে? 1 নম্বর আছে পরিবারের প্রধানের নাম, অর্থাৎ HOF, হেড অফ দ্য ফ্যামিলি। ঠিক আছে, তাহলে এবার এই যে পুরো নাম লিখুন লেখা আছে, এই জায়গাটায় আপনি পরিবারের প্রধানের নাম লিখুন। সেখানে ধরুন কারো পরিবারে বাবা প্রধান হতে পারেন, কারো পরিবারে বাবা মারা গেছে, সেক্ষেত্রে মায়ের নাম প্রধান হবে। এবং তার এই যে একদম লাস্টে আধার কার্ড অনুযায়ী নাম আছে সেটা লিখতে হবে। 2 নম্বর হচ্ছে দেখুন বাম দিকে জন্ম তারিখ, এইটা আপনি এই মাঝখানে ঘরে দিন মাস বছর জন্ম তারিখটা বসিয়ে দিন ওই আধার কার্ড অনুযায়ী। তারপর 3 নম্বর পরিবারের প্রধানের লিঙ্গ, সে পুরুষ না মহিলা, সেখানে আপনি টিক দিন। 4 নম্বর পরিবারের প্রধানের আধার নম্বর, যে আধার নম্বরটা আপনার আধার কার্ড আছে সেই আধার নম্বরটা এই মাঝখানে লিখুন। 5 নম্বর দেখুন ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, যদি কারো ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে সেই কার্ডের নাম্বারটি এখানে লিখতে হবে। 6 নম্বরে পরিবারের সদস্য সংখ্যা, এখানে ডান দিকে লেখা আছে দেখুন শুধুমাত্র সংখ্যাই, হ্যাঁ, অর্থাৎ কারো বাড়িতে 3 জন, কারো বাড়িতে 5 জন, তাহলে ওই 4 5 3 এইটা লিখতে হবে। এরপর হচ্ছে ঠিকানা, এখানে আপনি এই যে পরিবারের হেড তার স্থায়ী ঠিকানা কী আছে সেটা লিখতে হবে, একদম গ্রাম থানা জেলা সহ। তারপর 8 নম্বর হচ্ছে যোগাযোগ নাম্বার, আপনার ফোন নাম্বার, যে নাম্বারটি আপনার আধার সঙ্গে লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটি এখানে দেবেন। এবার দেখুন এই যে 9 নম্বরের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, এইগুলো যেগুলো দেওয়া আছে, তাহলে পরিবারের প্রধানের নাম আপনি দিলেন। এবার সদস্য নম্বর 1, এই যে সদস্য নম্বর 1 অর্থাৎ তার মানে যদি স্ত্রী হয় তাহলে তার স্ত্রীর নাম, যদি প্রধান তার মা হয়, হ্যাঁ, প্রধান যদি পরিবারের মা হয় সেই ক্ষেত্রে বাবা হয়তো বেঁচে নেই, সেক্ষেত্রে এবার তার ছেলের নাম সদস্য 1 নম্বরে, তার জন্ম তারিখ, তার লিঙ্গ, সে পুরুষ না স্ত্রী সেটা লিখতে হবে, এবং পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, কী সম্পর্ক, ছেলে নামে না স্ত্রী, এটা লিখতে হবে, এবং তার আধার নম্বর লিখতে হবে। এইখানে তার এদিকে বক্সে লেখা আছে দেখুন অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। যদি পরিবারের প্রধান মহিলা হন সেক্ষেত্রে এখানে হ্যাঁ লিখবেন, আর যদি মহিলা না হয় তাহলে এই বক্সটা ফাঁকা থাকবে। আর বয়স 5 বছরের কম হলে আধার এনে চিহ্নিত করুন। আর যেখানে বাচ্চারা 5 বছরের কম বয়স সেখানে আধারটা এনে অর্থাৎ নট অ্যাপ্লিকেবল লিখতে হবে। তা সদস্য নম্বর 1 সে যদি মহিলা হয় তাহলে এখানে অন্নপূর্ণা যোজনার জন্য আপনি আবেদন করছেন, তাহলে পাশে এই যে হ্যাঁ টিক বক্স, এই হ্যাঁ টিক বক্সে আপনাকে টিক দিতে হবে। এবার সদস্য নম্বর 2 আপনার ছেলের বউ বা আপনার যদি অন্য মেয়ে থাকে তাদের নাম লিখলেন। এবার যদি সেটা ছেলে হয় হ্যাঁ আপনি লিখবেন না, এটা ফাঁকা থেকে যাবে। এরপর চলে আসুন এরকম করে সদস্য 3, সদস্য 4, সদস্য 5, অর্থাৎ 5 জন সদস্য করা যাবে। এবার অনেকেই বলছে যে আমার পরিবারে 7-8 জন আছে, তাহলে এখানে আপনাকে একটু ভাগ করে নিতে হবে। পরিবারের প্রধান হয়তো বাবা পরিবারের প্রধান আছে আর তার নিচে 2টো ভাই আছে, তাহলে একটা ভাইকে আলাদা আলাদা হয়ে দেখাতে হবে, নইলে কিন্তু এখানে এন্ট্রি করার জায়গা নেই। তা সেক্ষেত্রে 2 ভাই তার বাচ্চা আছে এবং মা বাবা মিলে একটা পরিবার হলো, আর এক ভাই আলাদা হয়ে করলেন। ঠিক আছে, ক বিভাগের এই যে 10 পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য, তাহলে যে আপনার ক্যাশ যে লেনদেন করেন সেই ক্যাশ লেনদেন করার জন্য যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক অ্যাকাউন্ট পরিবারের প্রধানের এবং অন্যান্য সদস্যের লাগবে। তাহলে হেড অফ ফ্যামিলি প্রথমে ব্যাংক, কোন ব্যাংক, অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোড দিতে হবে। তারপর সদস্য 1, এবার সদস্য 1 সে যদি ছেলে হয় তাহলেও লিখতে হবে, সে যদি মেয়ে হয় সেটাও লিখতে হবে, তার অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড, কোন ব্যাংক সেগুলো লিখতে হবে। এইভাবে এদিকে দেখুন ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্ক যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন। হ্যাঁ, এবার এই যে ডিবিটি আপনার লিঙ্ক করা আছে, এই লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্টই আপনাকে দিতে হবে, তবে সেখানে টাকা কিন্তু ঢুকবে। 11 নম্বর এপিক অর্থাৎ ভোটার কার্ড, এই যে হেড অফ ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকায় অংশ নম্বর সহ, অংশ অর্থাৎ পার্ট নম্বর, তাহলে এপিক নম্বর হেড অফ ফ্যামিলি অর্থাৎ পরিবারের প্রধানের এপিক নম্বর, ভোটার আইডি যে নাম্বারটা আছে সেই আইডি নাম্বারটা দিতে হবে। বিধানসভা ক্ষেত্র কোন বিধানসভা সেই বিধানসভার নাম দিতে হবে, এবং পার্ট নম্বর অংশ বা পার্ট নম্বর কত সেটা এখানে উল্লেখ করতে হবে। সদস্য 2 3 4 5 এরকম করে সবার একই রকম ভোটার আইডি এবং বিধানসভা ক্ষেত্র এবং পার্ট নম্বর দিতে হবে। 12 বিভাগ, এখানে হচ্ছে কোন কাস্ট, আপনি অসংরক্ষিত অর্থাৎ ইউআর মানে জেনারেল, আচ্ছা আপনি কি আর্থিকভাবে দুর্বল স্যার ইউআর ইডব্লিউএস, আপনি কি তপশিলি জাতি বা শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব বা ওবিসি, এইগুলো আপনি যেটা সেই ঘরে আপনি টিক দেবেন। এবং দেখুন যে আপনাকে কিন্তু আপনার কাস্ট সার্টিফিকেটটা থাকতে হবে,
যদি এসসি হয় তাহলে এসসি সার্টিফিকেট দিতে হবে, যদি ইডব্লিউএস হয় তাহলে ইডব্লিউএস সার্টিফিকেটটা কিন্তু এই দরখাস্তের সঙ্গে জমা দিতে হবে। এবার চলে আসছে আমরা খ বিভাগ। খ বিভাগে দেখুন রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি দেওয়া আছে, সঠিক হলে টিক চিহ্ন দিন। তাহলে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি থাকে হ্যাঁ, যদি না থাকে তাহলে নাতে টিক দিন। 2 নম্বর, যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন। আপনার কার্ডে রেশন কার্ডেই দেখুন AAY মানে অন্তর্দয় যোজনা, হ্যাঁ PHH RKSY1 এইসব লেখা আছে, কোনটা আছে আপনার সেই জায়গায় আপনি টিক দিন। 3 নম্বর, পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, আপনি প্রত্যেক মাসে রেশন তুলছেন কিনা, হ্যাঁ অথবা না, তুললে অবশ্যই হ্যাঁ লিখুন, না তুললে না লিখুন। সম্পদ এবং আপনার যে কি সম্পত্তি আছে সেই সম্পত্তির হিসাব এখানে দেওয়া হয়। 1 নম্বর হচ্ছে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, মানে আপনার একটা পাকা ঘর আছে, সেই পাকা ঘরের মধ্যে রুম কতগুলো, 3টে যদি রুম থাকে তাহলে আপনি হ্যাঁ লিখবেন, 3-এর বেশি যদি থাকে তাহলে হ্যাঁ লিখবেন, যদি 3-এর কম থাকে তাহলে আপনি সেখানে না লিখবেন, না এর ঘরে টিক দেবেন। এরপর পারিবারিক জমির মালিকানা, যদি পরিবারের জমি থাকে তাহলে আপনি হ্যাঁ লিখবেন, সেক্ষেত্রে আপনার এখানে জমির দলিলপত্র এবং পর্চা, সেই পর্চা আপনাকে রেকর্ড জেরক্স আপনাকে দিতে হবে। বিভাগ বা ক্ষেত্র, অর্থাৎ পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, পরিবারের যে সকল সদস্য তাদের সকল সদস্য মিলে কত পরিমাণ জমি হলো, সে কাঠাতে হোক, বিঘেতে হোক, শতকে হোক, এখানে আপনাকে শতকে লিখতে হবে। অর্থাৎ যদি অনেক বিঘা হয় সে বিঘাটাকে শতকে ট্রান্সফার করে লিখতে হবে। এবার রেজিস্ট্রেশন নথি, সর্বশেষ আর জমির নথি, অর্থাৎ আপনার বাড়িতে যে দলিল আছে এবং রেকর্ড অফিসার যে নথি দিয়েছেন সেটা দেখে লিখতে হবে। এরপরে 4 নম্বর, যানবাহন, আপনি বা পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে? অবাণিজ্যিক অর্থাৎ হচ্ছে আপনার প্রাইভেট গাড়ি, কোনো কমার্শিয়াল নয়, মানে যারা ধরুন নিজে একটা গাড়ি কিনেছেন, সেই 4 চাকা গাড়ি আপনি ভাড়ায় খাটাচ্ছেন বা আপনি নিজে চালিয়ে তার ভাড়া তুলছেন আর কি, অর্থাৎ কমার্শিয়াল গাড়ি, সেটা কিন্তু নয়। কেউ নিজের লাক্সারি করার জন্য, কেউ নিজে ঘোরার জন্য, নিজের ব্যবসার জন্য আপনি গাড়ি কিনেছেন প্রাইভেট গাড়ি, তাহলে এখানে হ্যাঁ হবে। যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা মানে গাড়ির নাম্বার উল্লেখ করুন, গাড়ির নাম্বার অর্থাৎ কতগুলি, 1টি 2টি 3টি, হ্যাঁ। আর যদি সেটা থাকে তাহলে গাড়ির নাম্বার নিচে এই যে রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে। এবার গাড়ির টাইপ কী হবে, গাড়ি, জিপ, ট্রাক্টর, এগুলো আপনাকে এই ডান দিকের এই ঘরে লিখতে হবে। পারিবারিক সদস্যদের স্বাস্থ্য বিমা, আপনার যদি কোনো স্বাস্থ্য বিমা থাকে, অর্থাৎ যেমন আগে আমাদের ছিল স্বাস্থ্যসাথী কার্ড, যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে আপনি সেটাই উল্লেখ করবেন। আর যদি না থাকে, কিছুই নেই, কোনো বেসরকারি হসপিটালে, বেসরকারি কোম্পানি যেমন বাজাজের আছে, হ্যাঁ টাটা আছে, অনেক কিছু আছে, SBI আছে, মানে মেডিক্লেম ইন্স্যুরেন্স, সেটা যদি থাকে তাহলে আপনি হ্যাঁতে টিক দেবেন। হ্যাঁতে টিক দেওয়ার পর যে কোম্পানির আন্ডারে করা আছে সেই কোম্পানির আন্ডারে লিখবেন। এই যে এবার HOF অর্থাৎ বাড়ির প্রধান যদি করেছেন, হ্যাঁ সেটা লিখতে হবে। এবার সরকারি না বেসরকারি, কোন সংস্থা, সরকারিতে না বেসরকারিতে আপনি কোথায় করেছেন, এবার বিমার অঙ্ক অর্থাৎ কত টাকার, হয়তো আপনি 1 লাখ টাকার বা 5 লাখ টাকার ইন্স্যুরেন্স করছেন, সেটা আপনাকে এখানে লিখতে হবে। এবার ওটা প্রথমটা হলো বাড়ির প্রধান। এবার 2 নম্বরে হচ্ছে সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4, পরপরে এখানে হয়ে গেল। এবার চলছে আয় বা পেশা, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, যদি থাকেন, মানে প্রফেশনাল ট্যাক্স, যদি আপনি কোথাও চাকরি করছেন সেক্ষেত্রে আপনি প্রফেশনাল ট্যাক্স যদি আপনার কাটা হয়, হ্যাঁ তাহলে, বা ইনকাম ট্যাক্স যদি আপনি দিয়ে থাকেন সরকারকে, আপনার যদি ইনকাম ট্যাক্সের আওতায় পড়ে তাহলে আপনি হ্যাঁতে টিক দেবেন, আর যদি না হয় তাহলে নাতে টিক দেবেন। তারপর চলে আসছে 2 নম্বর, পরিবারের সদস্যদের প্যান কার্ড, আপনার প্যান কার্ড অবশ্যই লিখবেন। হ্যাঁ যদি হয়, যদি আপনি চাকরি করেন বা ইনকাম ট্যাক্স দিচ্ছেন তাহলে হ্যাঁতে টিক দেবেন, তাহলে প্যান নাম্বার দেবেন। এবার পরপর কোন কোন সদস্য আপনার চাকরি করছে, তাদের সদস্য 1, তার নাম, তার প্যান নাম্বার, এইভাবে দিতে হবে। যদি কেউ চাকরি না করে তাহলে প্যান নাম্বার এবং নাম দেওয়ার দরকার নেই। এরপর চলে আসছি কর্মসংস্থানের ধরন, কী ধরনের চাকরি তারা করে। পরিবারের প্রধান করছে সরকারি, যে পরিবার প্রধান সে সরকারি ক্ষেত্র, বেসরকারি ক্ষেত্র, সংগঠিত ক্ষেত্র। যদি সরকারি চাকরি হয় তাহলে সরকারি টিক দেবেন, যদি পার্ট টাইম কোথাও হয় সেটাও টিক দেবেন, যদি কারিগর, শিল্পী বা কৃষক মানে চাষি যদি হয় সেটা লিখবেন, যদি আপনি পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করছেন সেটা হয় সেটাও লিখবেন, যদি বেকার হন সেটাও লিখবেন, বা অন্যান্য যদি হয় সেটাতেও টিক দেওয়া যাবে, যেটা আপনার হবে সেটা করবেন। সবচেয়ে উপযুক্ত ঘরে টিক চিহ্ন দিন, যদি থাকে প্রয়োজনীয় নথি বা ঘোষণা জমা দিন, প্রয়োজনীয় নথি বা স্বঘোষণা জমা দিন। যদি আপনার কোনো ডকুমেন্ট না থাকে তাহলে আপনি নিজে হাতে লিখে যে হ্যাঁ আমি এই কাজ করি, সেটা আপনি, আপনার কোনো আই কার্ড না থাকলে সেক্ষেত্রে আপনি সেটা লিখে দিতে পারেন। এবার চলে আসছে আমরা পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। তাহলে আপনার পরিবারে কতজন শিক্ষিত অর্থাৎ পড়াশোনা জানে এরকম আছে এবং কতজন অশিক্ষিত পড়াশোনা জানে না আছে সেটা উল্লেখ করতে হবে। পরিবার প্রধান যদি শিক্ষিত হয় তাহলে সেখানে টিক দেবেন, যদি অশিক্ষিত হয় সেখানে টিক দেবেন। এরপরে হচ্ছে পরিবারের যে বাকি সদস্যগুলো আছে তারা কে কতটা শিক্ষিত, এবং এই যে নিচে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ কেউ হয়তো গ্র্যাজুয়েশন পাস, তাহলে সেখানে গ্র্যাজুয়েশন লিখতে হবে, যদি MA পাস হয় MA পাস লিখতে হবে, মাধ্যমিক হলে মাধ্যমিক পাস লিখতে হবে। প্রত্যেক সদস্যের পাশে সে শিক্ষিত না অশিক্ষিত এবং তার শিক্ষাগত সর্বোচ্চ যোগ্যতা, সে মাধ্যমিক হতে পারে, 8 পাস হতে পারে, সেটা আপনাকে পাশে লিখতে হবে। এরপর চলে আসুন, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা বা পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক, অর্থাৎ আপনার পরিবারের কেউ কি মানে এই যে MLA, MP, তারপর চেয়ারম্যান, কাউন্সিলর বা পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েতের মেম্বার, সমিতির মেম্বার এইসব আছেন, তাহলে হ্যাঁ টিক দেবেন, যদি না থাকে তাহলে না লিখবেন। আর যদি সে কেউ থাকে যিনি এই পদে রয়েছেন তার সদস্য নম্বরটা এখানে লিখতে হবে এবং প্রয়োজনীয় সহায়ক নথি অর্থাৎ এর একটা জেরক্স কপি আপনার দিতে হবে। যদি কোনো নথি না থাকে তাহলে নিজে সাদা কাগজে হাতে লিখে যে হ্যাঁ আমি একজন কাউন্সিলর বা আমি একজন পঞ্চায়েত কর্মী বা আমি পঞ্চায়েত প্রধান, সেটা আপনার লিখতে হবে। তারপর 6 নম্বর, কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, যদি সরকারি পেনশনভোগী হয়, তার পেনশন থাকে তাহলে হ্যাঁ লিখতে হবে, যদি না হয় না লিখলেন। যিনি সরকারি পেনশনভোগী তার সদস্য নম্বর লিখতে হবে, যদি হ্যাঁ হয় তাহলে তার পেনশন স্লিপটাও জেরক্স করে দিতে হবে।
কোনো সদস্য কি জিএসটি অধীনে নিবন্ধিত আছেন, অর্থাৎ জিএসটি অর্থাৎ যারা ট্যাক্স দেয়, এই যে ব্যবসার ক্ষেত্রে একটা জিএসটি নাম্বার বার করতে হয়, সেক্ষেত্রে ট্যাক্স দিতে হয়। যদি সেই জিএসটি নাম্বার থাকে তাহলে হ্যাঁ, আর না থাকলে না। জিএসটি নাম্বার থাকলে জিএসটি নাম্বার এই ডান দিকে লিখতে হবে। 8 নম্বর, পরিবারের মোট বার্ষিক আয়। আপনার পরিবারে যদি 4 জন থাকে, 5 জন থাকে, তাদের সকলের বার্ষিক আয় কত সেটা আপনাকে টাকার অঙ্কে, ধরুন 1 লাখ 2 লাখ এখানে লিখতে হবে। এবার ইওতে চলে আসুন, অন্যান্য পরিচয় নথি। সিএএ আবেদনের বর্তমানে অবস্থা যদি থাকে, যদি ধরুন আপনি কেউ বাংলাদেশি বা অন্য দেশের হন, আপনি ভারতীয় নাগরিক নিতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে সিএএতে আবেদন করতে হবে। যদি এরকম হয়ে থাকে তাহলে আবেদন করা হয়েছে এই ঘরে টিক দেবেন। আর যদি আপনি সিএএতে আবেদন করেননি, আপনি ভারতীয় নাগরিক, তাহলে প্রযোজ্য নয়। অর্থাৎ আপনি যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে প্রযোজ্য নয়, এই ঘরটিতে টিক দেবেন। ইংরেজিতে সেটা এনে লেখা থাকবে। এবার হচ্ছে 2 নম্বর, অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, কেসিসি, তারপর কিষাণ ক্রেডিট কার্ড, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড, এইগুলো যদি থাকে তাহলে আপনার পরিবার প্রধানের যদি থাকে তাহলে তার নম্বর, আইডি, সংখ্যা, যে তারিখে ইস্যু করা হয়, কোন তারিখে সেই কার্ডটা আপনি পেয়েছেন সেটা লিখতে হবে। আচ্ছা, এই যে ডান দিকে দেখুন প্রদানকারী কর্তৃপক্ষের বিবরণ, অর্থাৎ কেন্দ্র সরকার দিচ্ছে না রাজ্য সরকার দিচ্ছে সেটা আপনি লিখতে হবে। এখানে কেন্দ্র বা রাজ্য কোন সরকার দিচ্ছে সেটা আপনাকে ডান দিকে ঘরে লিখতে হবে। এভাবে সদস্য 1 2 3 4 হয়ে গেল। এবার চলে আসি, যদি এসআইআর 2026-এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। যদি আপনার এসআইআর নামটা বাদ পড়ে থাকে তাহলে আপনি হ্যাঁ লিখবেন। যদি আপনার এসআইয়ের নাম ঠিক উঠে গেছে তাহলে আপনি প্রযোজ্য নয় লিখবেন। আর যদি আপনার নাম বাদ না পড়ে থাকে তাহলে আপনি না লিখবেন। ঠিক এইভাবে পরিবারের যে বাকি সদস্য তাদেরও একই রকম হবে। এরপর সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ, কে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, অর্থাৎ আপনার বাড়িতে কতজন বাচ্চা আছে যারা স্কুলে পড়ছে, তারা সদস্য নম্বর, সে সদস্য নম্বর কত, সে তার আপনি 2 নম্বরে যদি আপনার কোনো বাচ্চার নাম লিখে থাকেন তাহলে এখানে সদস্য নম্বর 2 লিখতে হবে। যদি 4 নম্বরে তার আপনি সদস্য নম্বর লিখেছেন তাহলে এখানে 4 নম্বর লিখতে হবে। এবার শিশু সদস্য 1, শিশুর নামটা লিখলেন আপনার বাচ্চার, শ্রেণী কোন শ্রেণীতে পড়ে, অর্থাৎ কোন ক্লাসে, বিদ্যালয়ের নাম কোন বিদ্যালয়ে পড়ে, বিদ্যালয়ের ধরন, সে বিদ্যালয় সরকারি না সরকারি সাহায্যপ্রাপ্ত না স্পন্সর্ড বিদ্যালয়, অর্থাৎ জেলা স্কুল, এমনি গভর্নমেন্ট স্কুল বা মাদ্রাসা স্কুল, সেগুলো এখানে দেওয়া আছে। প্রাইভেট স্কুল বা বেসরকারি বিদ্যালয় সেখানে মাদ্রাসা হলে মাদ্রাসা, অন্যান্য হলে অন্যান্য বলতে আপনার ধরুন কোনো হোমে পড়ছে, হ্যাঁ, বা ওপেন স্কুলে পড়ছে, তাহলে সেটা আপনি অন্যান্যতে টিক দেবেন। ঠিক এইভাবে আপনার সদস্য যতগুলো আছে তারা যদি পড়ুয়া হয় তাহলে এই ঘরগুলো আপনি ফিল আপ করবেন, নইলে এটা করা দরকার নেই। এবার শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, আপনার শিশুদেরকে কি সরকারি যে টিকা দেওয়া হয় সেই টিকাগুলো কি দেওয়া হয়েছে? যদি টিকা দেওয়া হয় তাহলে হ্যাঁ, টিকাকরণ শুরু হয়েছে এবং সম্পূর্ণ হয়েছে। আর টিকা যদি টিকাকরণ হয়নি তাহলে সেখানে টিক দেবেন। আর টিকা শুরু হলে আপনার সেই কার্ড নম্বরটি ডান দিকে লিখতে হবে। 6তে দেখুন সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, আপনি কি সুবিধা পাচ্ছেন? আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন, মানে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোনো সরকারি সুবিধা আসছে? যেমন ধরুন আমি বলছি যে বার্ধক্য ভাতা, তারপর বিধবা ভাতা, ঠিক আছে, তারপর ধরুন লক্ষ্মী ভাণ্ডার যদি থাকে তাহলে সেখানে আপনি হ্যাঁ লিখবেন, যদি না থাকে তাহলে না লিখবেন। যদি হ্যাঁ হয় তবে প্রকল্পের নাম, প্রকল্প কি 1 নম্বর আপনি লিখলেন বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা, যেটা আছে আপনি সেখানে নামটা লিখবেন। এইভাবে প্রত্যেকটা সদস্যেরই কী কী প্রকল্প আছে, হ্যাঁ, সেই প্রকল্পগুলো লিখতে হবে। বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণ, এই জায়গাটা আপনি যেখানে ফর্মটা জমা দেবেন সেই বিডিও অফিস বা এসডিও অফিস বা আপনার মিউনিসিপালিটি বা পঞ্চায়েতে, সেখানে অফিসার আপনার উপযুক্ত তথ্য এবং নথি যাচাই করে দেখার পর যদি মনে হয় তাহলে বাদ দেওয়া হলে এইখানে তিনি ফিল আপ করবেন। এখানে দেখুন স্বঘোষণা, এই যে ঘোষণা ও সম্মতি, আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লিখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ আপনি এখানে স্বীকার করলেন যে আমি যদি কোনো মিথ্যা কথা বলি তাহলে আমার সামাজিক সুরক্ষা বন্ধ হবে। এইখানে আমি আগে একটা কথা বলেছিলাম যে কেউ কোনো ভুল তথ্য বা কোনো কিছু লুকোবেন না। এক্ষেত্রে ধরা পড়লে আপনি যে টাকাটি, অর্থাৎ 3000 করে মাসে যে টাকাটা পাচ্ছেন, যদি 10 মাস পরে বা 2 বছর পরে ধরা পড়ে তাহলে এই 2 বছরে প্রত্যেক মাসে 3000 টাকা করে যত টাকা হয় সেই টাকাটা কিন্তু আপনাকে ফেরত দিতে হবে সরকারকে। না দিলে কিন্তু আপনার সমস্ত প্রকল্প বন্ধ হয়ে যাবে। এইখানে আমি একটা কথা বলি, আমার পরিচিত একজন আছেন মুর্শিদাবাদের পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার, তিনি আমাকে বলেছিলেন যে সেখানে এক মহিলা একসঙ্গে বিধবা ভাতা এবং লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, তার অ্যাকাউন্টটি ব্লক হয়ে যায়। যে তিনি যখন আসেন তাকে বিডিও অফিসে পাঠানো হয়, বিডিও অফিস থেকে বলা হয় যে ওই মহিলা একসঙ্গে লক্ষ্মী ভাণ্ডার টাকা পাচ্ছে এবং বিধবা ভাতা টাকা পাচ্ছে, সরকারি সুবিধা যে কোনো একটাই পাবে। এবং তিনি লক্ষ্মী ভাণ্ডার থেকে 30,000 টাকা পেয়েছেন কয়েক মাস ধরে, তাকে বলা হলো সেই 30,000 টাকা যদি তিনি ফেরত দেন তবে তার বিধবা ভাতা চালু হবে। দিয়ে তিনি সেই টাকাটা ফেরত দিলে পরবর্তীতে পরের মাসে তার সেই আবার বিধবা ভাতা চালু হয়ে যায়। সুতরাং আপনারা এটা লক্ষ্য রাখবেন যাতে কোনো রকম ভুল ত্রুটি না হয়। এরপরে এই অংশটা অফিস থেকে পূরণ করবে এবং আপনাকে আপনার এই আবেদনপত্রটি গ্রহণ করা হলো না প্রত্যাখ্যান করার জন্য সুপারিশ করছি সেটা এখানে লেখা থাকবে। তাহলে এই ফর্ম আপনি অনলাইন এবং অফলাইন দুভাবে ফিল আপ করতে পারবেন। 90 দিন সময় দেওয়া হয়েছে, অর্থাৎ 3 মাস সময় দেওয়া হয়েছে। আর যদি কেউ 2 জুনের মধ্যে এই ফর্মটি ফিল আপ করতে পারেন তাহলে জুন মাসে আপনি অন্নপূর্ণা যোজনার 3000 টাকা পেয়ে যাবেন। আচ্ছা, যখন অন্নপূর্ণা যোজনা চালু হয়ে যাবে তখন আপনার লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাবে। যতক্ষণ না অন্নপূর্ণা ভাণ্ডার চালু হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি লক্ষ্মীর ভাণ্ডার টাকা পেতে থাকবেন। 2 নম্বর, যারা ভোটার তালিকার নাম বাদ গেছে কিন্তু ট্রাইব্যুনালে তাদের নাম আছে তারা কিন্তু অ্যাপ্লাই করলে অ্যাপ্লিকেবল যোগ্য হবেন। যারা বাংলাদেশি, যাদের এখানে ওই এসআইয়ের নাম বাদ গেছে তারা কিন্তু পাবেন না, এটা বারবার বলছি। আর লক্ষ্মীর ভাণ্ডারের এই মধ্যে 30 লক্ষ ভুয়ো কার্ড বাতিল করা হয়ে গেছে। সুতরাং আপনাদের সমস্ত তথ্য সঠিকভাবে দেবেন। আর এখানে একটা কথা বলি, এই যে আপনার গাড়ির হিসাব দিতে হচ্ছে, আপনার বাড়ির হিসাব দিতে হচ্ছে, তাহলে এখানে পরিষ্কার যে সরকার যাদের অবস্থা ভালো সম্ভবত তাদেরকে এই সুযোগ সুবিধা দেবেন না।
এক্ষেত্রে আপনারা কমেন্ট করে জানাবেন সরকারের এই যে নীতি যে যারা যোগ্য শুধু তাদেরকে দেবো, যাদের আর্থিক অবস্থা ভালো তাদেরকে দেবো না, এটা আপনারা সমর্থন করেন কি করেন না সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন বা আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ছড়িয়ে দিয়ে অন্যদের হেল্প করুন।